বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে এবং এসব ঋণের যে জামানত সেটা ঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আর না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যাংক পরিচালকদের জবাবদিহ করতে হবে। এবং তিনি একই সঙ্গে আজকে কথা বলেছেন একীভূত হওয়া সেই ৫ ব্যাংক নিয়ে। আমরা সবটা নিয়ে আলাপ করতে চাই যতটুকু পারা যায়। আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং আছেন ব্যাংকিং খাত বিশ্লেষক রাহেল আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গভর্নর তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে ২০ কোটি টাকার উপরে যাদের ঋণ আছে সেটা আসলে দ্বিতীয়বার রিভিউ করা হবে, দেখা হবে তাদের জামানত ঠিকঠাক আছে কিনা। ভালো কথা, কিন্তু আমরা যখন দেখি আমাদের এখন পর্যন্ত দেয়া মোট ঋণের অন্তত ৩৬% হচ্ছে খেলাপি। আমাদের সবশেষ হিসেব বলছে ৬.৫ লাখেরও বেশি আমাদের খেলাপি ঋণের পরিমাণ চলে গেছে। তখন আসলে গভর্নরের কথায় আমরা কতটা আশাবাদী হব? আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের আমি প্রথমে একটু ভূমিকা নিয়ে কথাটা বলতে চাই। আমি অর্থনীতির ছাত্র হিসেবে যতটুকু বুঝি, একটা মানুষের শরীরের যদি সুস্থতা চাই তাহলে শরীরে রক্ত সঞ্চালনটা খুবই জরুরি। রক্ত যদি ঠিকমতো সঞ্চালিত হয় সে শরীরকে আমরা সুস্থ শরীর বলবো। তেমনি একটা অর্থনীতিকে যদি আমরা সুস্থ হিসেবে দেখতে চাই তাহলে এখানকার ব্যাংক, বীমা অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান স্বচ্ছতার সাথে এবং খুব ট্রান্সপারেন্টলি সেটা দেশের মধ্যে চলতে হবে। তাহলে একটি সুস্থ অর্থনীতি গড়ে উঠবে। অতি দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের গত গভর্নমেন্টের রিজেমে দীর্ঘ ১৫-১৬ বছর এটা বাংলা ব্যাংকগুলোর যে রাজনীতিকীকরণ যেভাবে হয়েছিল, সত্য কথা বলতে কি ব্যাংকগুলো সব প্যারালাইজড হয়ে গিয়েছিল। অনেক অনেক ব্যাংক, বিশেষ করে শরিয়া ব্যাংক, অর্থাৎ আমাদের ধর্মপ্রাণ মুসলিমের সংখ্যা এখানে বেশি, তারা ধর্মের কারণেও শরিয়া ব্যাংকের প্রতি অনেকের একটা দুর্বলতা ছিল। ফলে এই শরিয়া ব্যাংকেই কিন্তু সর্বোচ্চ লুটপাটটা হয়ে যায়। এখানে আমাদের মনে রাখতে হবে, আমি আমাদের যে বর্তমান অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, এনাদের যে সিদ্ধান্তগুলো আমাকে অর্থনীতির ছাত্র হিসেবে আমাকে যথেষ্ট দক্ষ মনে হয়েছে। ওনারা অর্থনীতির ব্যাপারে ব্যাংক বীমা সম্পর্কে জ্ঞান গরিমা যথেষ্ট ভালো। কিন্তু তারপরেও আমি আজকেই একটা পত্রিকায় দেখলাম যে ২ লাখ টাকা দেওয়া হবে, বাদ বাকি টাকা অনেককে ব্যাংকে দেওয়া যাবে না বা দিতে পারবে না ব্যাংক। আমার কাছে কথাটা খুব সহজে ওনারা বললেন, এটা এত হালকাভাবে বললেন যে এটা আর দেওয়া যাবে না। একটা ব্যাংক পরিচালিত হয় রাষ্ট্রীয় বা বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ রাষ্ট্রের নিয়ম অনুযায়ী। সে ব্যাংকে একজন দরিদ্র ডেপোজিটর, বাংলাদেশ একটা ব্যাংকে ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাই টাকাটা রাখে। এমনও এখানে টাকা আছে হয়তো পেনশনের টাকাটা রেখেছে, তার মেয়েকে দিয়ে দেবে, তার ছেলেকে কোনো কাজ করায় দিবে, সে টাকাটা নাই। আপনি কি এত হালকা ভাবে বললে হবে তুমি ২ লাখ টাকার বেশি পাবা না? আমার মনে হয় আমার এই বর্তমান অর্থ সচিব, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুজন দক্ষ লোক, ওনাদের জানার ব্যাপারে ওনার জ্ঞান গরিমার ব্যাপারে আমার প্রশ্ন নাই। একটু ভেবে চিন্তে কথাগুলো আর একটু এই সমস্ত ডেপোজিটরদের কথা ভেবে খুব চমৎকার করে আসলে আপনি বলেছেন অধ্যাপক জনাব আজম খান। আসলে এই পয়েন্টটাতেই আমি আসতাম এবং ধন্যবাদ আপনি আমাকে সেখানে নিয়ে এলেন। আমি এই জায়গায় একটু বুঝে নিতে চাই জনাব রাহেল আহমেদ, আপনার কাছে একটু আসি। আমরা আজকে গভর্নরের কথা শুনলাম, তিনি আশাবাদ দিয়েছেন একীভূত হওয়া সেই ৫ ব্যাংকের গ্রাহক তারা তাদের আমানত, তারা তাদের যে টাকা সেই টাকাটা ফেরত পাবেন বটে, কিন্তু যে প্রক্রিয়ায় পাবেন সেই প্রক্রিয়াটা কিছুদিন আগে ধারণা দেওয়া হয়েছিল যে গ্রাহকদের হিসেবে ২ লাখ টাকা পর্যন্ত যারা আছে তারা চাইলে পুরো টাকাই পাবে, ২ লাখের বেশি টাকা হলে তারা সর্বোচ্চ ২ লাখ টাকাই পাবেন, এরপরে বাকি টাকার সিদ্ধান্তটা কেন্দ্রীয় ব্যাংকে নিতে হবে এবং গ্রাহকের আমানতের বাকি টাকার উপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করেও দেওয়া হবে। মানে একটু জানতে চাই আসলে জটিলতা কমলো নাকি বাড়লো? ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। আপনার প্রশ্নের উত্তরটা দেবার আগে আমি একটু অন্য প্রসঙ্গে একটা মন্তব্য করে নিতে চাচ্ছি। আমি মাত্র জানলাম যে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সত্যি একটা
গভীর শোকের সংবাদ। জি আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে যেটা বলতে হবে, এটা পৃথিবীতে আসলে সব জায়গায় সব মার্কেটে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বলে একটা জিনিস আছে। জি যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লিকুইডেশনে চলে যায়, অবসায়ন হয়, সেই সময়ে সরকার মানে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে যে ডিপোজিট ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা সেই আর্থিক প্রতিষ্ঠানগুলো সারা বছর ধরে দিয়ে আসতে থাকে বহুকাল ধরে, তার আওতায় বা সেটার ইয়েতে ভিউতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয়া হবে আমানতকারীকে, সেটা বলা থাকে। বাংলাদেশে 2000 সালে আমাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের যে আইনটা ছিল, তাতে সর্বোচ্চ 1 লাখ টাকা একজন রিটেইল ক্লায়েন্ট বা ব্যক্তি আমানতকারীর জন্য সেটা বরাদ্দ ছিল, যেটা 2025-এ এবছরের শুরুর দিকে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং ব্যাংকিং বাইরেও যেটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলোকেও তাতে ইয়ে করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে এবং এটাকে উন্নত করে 2 লাখ টাকায় নিয়ে যাওয়া হয়েছে এখন। সো আপনার প্রশ্নের সরাসরি উত্তর আমি যদি বলি, সেটা হচ্ছে সমস্যা বাড়লো কি কমলো, সমস্যার সমাধানটা আসলে অনেক জটিল। আমরা নিউজে আপনাদের রিপোর্টেও যেই সেমিনারটির কথা শুনছিলাম, সেখানে বক্তাদের যা বক্তব্য আমরা শুনছিলাম, তাতে কিন্তু একটা ব্যাপারে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটার কোনো সহজ সলিউশন নেই, ইমিডিয়েট কোনো সলিউশন নেই। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সো প্রক্রিয়ার প্রথম অবস্থায় আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের আওতাধীন, যেটা বলেছে কেন্দ্রীয় ব্যাংক, যে হ্যাঁ আমরা 2 লাখ টাকা করে সবাইকে প্রথম অবস্থায় দেব। এখানে দেখবার বিষয় থাকবে, আমার কাছে সঠিক তথ্য উপাত্ত এই মুহূর্তে নেই, দেখবার যেটা থাকবে সেটা হচ্ছে যে খুচরা আমানতকারী যারা বা ব্যক্তি আমানতকারী যারা আছেন এই 5টি ব্যাংকে, সেই ব্যক্তি আমানতকারীদের অ্যাভারেজ ডিপোজিটের সাইজটা কি আছে, এবং সেই অনুযায়ী তখন আমরা হয়তো দেখতে পাবো যে সেখানে যদি 5 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 8 লাখ টাকা যদি সেই অ্যাভারেজ ডিপোজিটের সাইজ হয়ে থাকে, তাহলে প্রথম অবস্থায় 2 লাখ টাকা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক যেটা বলছে বাংলাদেশ ব্যাংকে, তারা পরবর্তীতে অবস্থা বুঝে মুনাফার হার ঠিক করে বাকি অ্যামাউন্টটা কখন বা কিভাবে দিতে পারেন সেটার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। সেটা আমার মনে হয় এই মুহূর্তে এই সিচুয়েশনে সেটাই স্বাভাবিক। বিকজ আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ, বাংলাদেশের সোশ্যাল সিস্টেমে এই ধরনের ব্যাংক রান এর আগে হয়নি, এবং এখানে ব্যাংক রান হওয়ার আগে বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে 5টি ব্যাংককে একসাথে করে এইটাকে একীভূতকরণের মাধ্যমে খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন, এবং আপনার ব্যাখ্যাটা যিনি শুনবেন তিনি পরিষ্কার বুঝতে পারবেন যদি একজন সাধারণ গ্রাহক হন যে কি ধরনের জটিলতার মধ্যে দিয়ে আমাদের ব্যাংকিং সিস্টেমটা যাচ্ছে এবং অর্থনীতিবিদরা সামাল দিতে কতটা হিমশিম খাচ্ছে। কিন্তু একটা সামাজিক যে পরিমণ্ডলে আমরা বসবাস করি, তো একটু আগেই যেটা আসলে অধ্যাপক আজম খান বলছিলেন যে একটি বাবা যদি চিন্তা করেন তার পেনশনের টাকা দিয়ে সন্তানের বিয়ে দেবেন, এবং উনি কিন্তু সাদামাঠা মানুষ এবং ওনার ওই মুহূর্তে টাকাটা দরকার, ব্যাংকে গিয়ে তিনি 2 লাখ টাকার বেশি পেলেন না, এই সমস্ত মানুষদের ক্যাটাগরি অনুযায়ী বিবেচনায় রেখেও কি আসলে এই স্কিমের ব্যাপারটা নতুন করে নির্ধারণ করার সুযোগ ছিল? সুযোগ অবশ্যই, আমি একটু আগে যে কথাটা বললাম যে আমাদের সামাজিক পরিমণ্ডলে বা আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ভেতরে আমরা এই ধরনের ব্যাংক রান দেখে অভ্যস্ত নেই। অবশ্যই বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই চিন্তাটা করা হয়েছে বলেই আমি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপটা নিয়েছেন, যে ওনারা একীভূতকরণের পদক্ষেপ নিয়েছেন। এটা যদি পাশ্চাত্যের কোনো দেশ হতো তাহলে কিন্তু এই পদক্ষেপ হতো না, এটাকে সিম্পলি ব্যাংক রানের হাতে ছেড়ে দেওয়া হতো, যে ব্যাংকটা লিকুইডেশনে চলে যেত, ব্যাংক ডিসলভ হয়ে যেত, তারপরে যেভাবে যা হয় সে মতন পদক্ষেপ নেওয়া হতো। বাংলাদেশে আমরা কিন্তু এই 54-55 বছরে আমরা সেটাই দেখেছি যে এখন পর্যন্ত কোনো ব্যাংককে এইভাবে সরাসরি অবসায়ন বা ব্যাংক রান যেটা বলি আমরা ব্যাংকিং পরিভাষায়, সেটা হতে দেওয়া হয়নি। সো আমি একেবারেই একমত জনাব আজম খান সাহেবের সঙ্গে যে হ্যাঁ, একজন বাবা, একজন মা, একজন সাধারণ ক্ষুদ্র আমানতকারীর যে সঞ্চয়ের অর্থটা, সেইটার হারানোর ব্যথা আমার আপনার যখন হবে তখনই আমরা বুঝতে পারবো, এবং আই এম শিওর যাদের হচ্ছে তারা যে পীড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অবর্ণনীয়। বাট আনফরচুনেটলি এই সিচুয়েশনটাই এমন একটা অবস্থায় এখন আছে যে সেখানে সরকারের পক্ষ থেকে বা অর্থ মন্ত্রণালয় বলি অথবা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমি মনে করছি যে ওনারা ধীর পদক্ষেপে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করছেন, বিকজ এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, এটি একটি অত্যন্ত জটিল অবস্থা। সেটির কুইক সলিউশনে না যেয়ে ওনারা সেটাকে স্টেপ বাই স্টেপ দেখবার চেষ্টা করছেন। একীভূতকরণের মাধ্যমে যদি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় যদি অবস্থার পরিবর্তন ঘটতে থাকে, যদি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে থাকে,
তাহলে সেই আমানতকারীগুলো কিন্তু আলটিমেটলি ইন দ্য লঙ্গার রান অর ইন দ্য মিডিয়াম টু লঙ্গার রান ওনারা কিন্তু ওনাদের পূর্ণ অর্থই ইনশাল্লাহ হয়তো ফেরত পাবেন। কেন্দ্রীয় ব্যাংক সেদিকে সজাগ দৃষ্টি এবং সুদৃষ্টি রাখবেন বলেই আমি আশা করি এবং মনে করি। এই প্রত্যাশা নিশ্চয়ই গ্রাহকরাও করবেন। অধ্যাপক আজম খান, আপনি শুনলেন একেবারে পুরো বিষয়টা সম্বন্ধে একটা ধারণা পেয়েছেন। ব্যাংকিং খাত বিশ্লেষক রাহেলা আহমেদের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। আপনি নিজে একজন অর্থনীতি বিভাগের অধ্যাপক, অর্থনীতি নিয়েই আপনার কাজ, এবং আমরা জানি অর্থনীতির এই শাখাটাতে নানা রকমের কেস স্টাডি আছে যেটা আসলে একেবারে জীবনের সাথে অনেকটা মিলে যায়। আপনি শুরুতে বলছিলেন বিগত সময়ে আমাদের ব্যাংকিং খাতকে রীতিমতো প্যারালাইজ করা হয়েছিল। আজকে যে অবস্থা আপনি দেখছেন, একজন অর্থনীতি শিক্ষক হিসেবে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি হতে পারে বলে মনে করেন? কোনো ধারণা, কোনো সাজেশন আপনি দিতে পারেন কিনা? প্রথমত আমি আর একটা জিনিস একটু বলে নিতে হবে। দেখেন, ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক লোক জড়িত, তাদের পরিবার জড়িত, অনেক লোকের কর্মসংস্থান এখানে হয়েছে। এই 6টা ব্যাংক, আপনি এটা টেকনিক্যাল কথা হয়ে গেল যে আমরা 6টা ব্যাংক দুর্বল হয়ে গেছে একত্র করলাম, আবার আমরা বলতেছি দীর্ঘমেয়াদী করব। আমি একটু অনুরোধ করব, বাংলাদেশ ব্যাংকের দক্ষ যারা লোক আছেন, বিশেষ করে অর্থ উপদেষ্টা, ওনাদের বক্তব্যটা আরো একটু স্পষ্ট হতে হবে যে আমরা 2 লাখ টাকা করে দিচ্ছি। এই সমস্ত ক্ষুদ্র ডিপোজিটর যারা জামানতকারী, তাদের এতদিন পর আমরা এটা দিব, এটা ডেডলাইন দিয়ে দিন, না হলে এই কান্না থামবে না। আর সরকার, বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকগুলোর ব্যাংক, অভিভাবক। বাংলাদেশ ব্যাংকের অধীনে সব চলে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে উনি যদি কোনো একটা বিশেষ ব্যক্তির নামে 100-200 বই লেখেন আর এরকম করে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুনগুলোকে শিথিল করে দেন কিছু লোকের জন্য, তাহলে তো এটা হবে না। ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এখানে এক চুল ছাড় দেওয়ার মতো অবস্থা আর কখনো যেন না হয়। পৃথিবীর ইতিহাসে, আমি অর্থনৈতিক স্টুডেন্ট হিসেবে, পৃথিবীর ইতিহাসে ব্যাংক শেষ হয়ে গেল। অর্থাৎ এখানে আপনার নিয়ম কানুন মেনে মানুষ টাকা রাখে। আমি সরকারের আইনের অধীনে আমি ব্যাংকে টাকা রেখেছি, সেখানে সরকার আমাকে দেখবে না? খালি কি আমি এ কথা বললে কি আমি এটা হালকাভাবে মেনে নিব যে একত্রিত করা হচ্ছে, সরকার যদি সমর্থ হয় ফেরত দেবে? নো, এটা এত সহজে দায় এটা থেকে রেহাই পাওয়ার সুযোগ চমৎকার নেই। বলেছেন, কিন্তু অধ্যাপক আজম খান, আমাদের মাথায় রাখতে হবে এখন যেই সরকারটা আছে তারা একটা রুটিন দায়িত্ব পালন করছে। এটা নির্বাচিত সরকার না। নির্বাচিত সরকার হিসেবে যারা আসবে তাদের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। এটা আপনাকে আর একটু বলি, হ্যাঁ। আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক যারা ব্যক্তি থাকবে, রাজনৈতিক পলিটিক্যালি যে সমস্ত লিডার থাকবে, এনারা দেশকে এগিয়ে নেবেন। এনাদের সদিচ্ছায় অর্থনীতি সুন্দরভাবে চলবে, দেশ চলবে, সবকিছুই ভালো মতো চলবে। দেখেন, রাজনৈতিক ইন্টারাকশনের কারণে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা কি আমাদের ডিজায়ারেবল একটা গভর্নমেন্ট? আমরা এটা হঠাৎ আসছে, এটার কোনো মানে লিগেসিও তো ওইভাবে নাই, কিন্তু চালাইতে হবে দেশ, এই জন্য ওনারা এসছেন। ওনাদের এই মুহূর্তে আমাদের কোনো বিকল্প ছিল না বলে ওনারা বসে আছেন, ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই। আপনার বক্তব্যটা একদম স্পষ্ট, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, এবং সবাই দিন শেষে রাজনৈতিক স্থিতিশীলতার কথাটা বলেন, কারণ এইটা যদি হয়ে যায় অনেক দ্রুত সমস্যার সমাধান হবে। আমার হাতে 1 মিনিট সময় আছে। রাহেলা আহমেদ, এই 1 মিনিটের মধ্যে ছোট্ট করে একটা সাজেশন দিয়ে আলাপটা শেষ করবো। সেটা হচ্ছে, আমরা শুরুতে আলাপে বলছিলাম 6.5 লক্ষ কোটি টাকার বেশি আমাদের খেলাপি ঋণ, যা ঋণ দেওয়া হয়েছে তার 36% খেলাপি। এই বাস্তবতায় সেগুলো ফেরানোটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেগুলো নিয়ে কথা কম শুনি, কেবল শুনি যে আসলে 2 লাখ টাকার বেশি নেওয়া যাবে না, এত % বাড়ছে আসলে ইন্টারেস্ট। মানে মনোযোগটা কোথায় থাকা উচিত, সংক্ষেপে যদি একটু বলেন। মনোযোগ আসলে উভমুখী হতে হবে, দুদিকেই মনোযোগ থাকতে হবে। কিভাবে ব্যবসা বাড়ানো যায়, কিভাবে ব্যাংকগুলোকে আরো মজবুত করা যায়, সেদিকেও মনোযোগ থাকতে হবে। আর সুশাসনের অভাবে দীর্ঘ একটা, মনে রাখতে হবে যে প্রায় 1.5-2 দশক ধরে এই যে একটা ক্রমবর্ধমান ভাবে সুশাসনের অভাব হয়ে এসছে, তার পরিণতি আজকে এটা। এবং এটাই কিন্তু পূর্ণ চিত্র নয়। এখনো আমার মনে করি যে সে 4.5 লাখ কোটি কিন্তু আরো বেশি হতে পারে, কারণ এখানে এখনো অনেক কিছু হয়তো এখনো রয়ে গেছে, দেখার বাকি আছে। সো এই পূর্ণ চিত্রটা পাবার পরে the good news is যে problem has been identified or it has been acknowledged and identified. এতদিন আমরা এটাকে অস্বীকার করে এসেছি, এখন আমরা স্বীকার করছি এবং আমরা দেখছি যে হ্যাঁ, এইটা হচ্ছে পূর্ণ চিত্র। সেই অনুযায়ী আবার আমাকে বলতে বাধ্য হচ্ছি আমি, এটা কুইক কোনো সলিউশন নেই। এটা মাননীয় গভর্নর মহোদয় একই কথা বলেছেন যে এটাকে একটু সময় দিতে হবে, 3, 5, 7, 10 বছর মেয়াদি একটা পরিকল্পনার ভেতর দিয়ে যেতে হবে। এবং এই ক্ষেত্রে অন্যান্য অনেক স্টেক হোল্ডার্সদেরও কাজ করবার আছে, আমাদের আইন কাঠামোর পরিবর্তনের দরকার আছে।
আমাদের আর্থিক ঋণ আদালত, অর্থ ঋণ আদালতের থেকে শুরু করে সেখানে দক্ষ জনশক্তি বাড়ানো থেকে শুরু করে আইনি জটিলতা যেগুলো আছে, ব্যাংকার হিসেবে আমি যেটা বলতে পারি যে আমাদের আইনি জটিলতার কারণে কিন্তু অনেক এনফোর্সমেন্ট আমরা করতে পারি না। সেখানকার সেক্ষেত্রে ঋণ খেলাপি যারা থাকেন তারা অনেকটা আপার হ্যান্ডে থাকে। তো এই সমস্ত স্টেক হোল্ডার্সদেরকে একযোগে কাজ করতে হবে, সেইটি সরকারের তরফ থেকে অথবা আর্থিক মন্ত্রণালয় বিভাগের তরফ থেকে এবং কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে যেভাবে হতে হবে, ব্যাংকের পর্ষদ এবং ম্যানেজমেন্ট যারা আছেন তাদেরকে সুশাসনের পরিপালনটা সম্পূর্ণভাবে নিবিড়ভাবে মেনে চলতে হবে। মানে অনেকগুলো বিষয় আসলে স্বল্প সময় আলাপে উঠে আসলো। সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সবারই কিছু দায়িত্ব রয়েছে, সুশাসনের তো প্রয়োজন রয়েছে, একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতাটাও জড়িত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আরো কথা বলার সুযোগ হবে। আমাদের সঙ্গে ছিলেন দর্শক এতক্ষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান, ছিলেন ব্যাংকিং খাত বিশ্লেষক রাহেল আহমেদ। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।